স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সারা মেহজাবিন। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবার যাচ্ছি পুরো খবরে। উদ্বেগ, উৎকণ্ঠা আর গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যমুনায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। আর সরকার প্রধানের সঙ্গে আরও কয়েকটি দলের বৈঠক হতে যাচ্ছে রোববার। এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন গণমাধ্যমে প্রকাশের পর শুক্রবার নিজেদের মধ্যে আলোচনা করেছে প্রধান রাজনৈতিক দলগুলো। বেশিরভাগেরই মত ডক্টর ইউনূসের নেতৃত্বেই দ্রুত নির্বাচন। আজকের বৈঠকে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকেও এমন মতামতই তুলে ধরা হতে পারে। চলমান রাজনৈতিক সংকট উত্তরণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছে প্রধান রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন এমন সংবাদে বৃহস্পতিবার যমুনায় গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। পরে তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি আলোচনায় আসে। এরপর শুরু হয় নানামুখী আলোচনা। বেশিরভাগ রাজনৈতিক দল এ বিষয়ে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে ডক্টর ইউনূসকে পদে থেকেই সমস্যার রাজনৈতিক সমাধানের পক্ষে মত দেয়। জানা গেছে শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা একে অন্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপরই তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের প্রতিনিধি দল পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর জামাতে থাকবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে এরই মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাওয়া হয়েছে বলে জানা গেছে। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী মারুফা রহমান, যুক্ত হচ্ছে তার সাথে। মারুফা, বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকের কথা তো আমরা আগেই জেনেছি, তো এখন যেটি শোনা যাচ্ছে যে আগামীকালও কয়েকটি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন, তো এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সারা দেশের উদ্ভূত যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আজকে প্রধান উপদেষ্টা সন্ধ্যা 7:30 থেকে 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে রয়েছে বিএনপি, এনসিপি এবং জামায়াতে ইসলাম। তো সেক্ষেত্রে ঠিক 7:30টার সময় বিএনপির একটি প্রতিনিধি দল এখানে বৈঠক করতে আসবেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার নেতৃত্বে, এবং বাকি 3 জনও স্থায়ী কমিটির সদস্য। এরপরে আসবেন জামায়াতের আমিরের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল, এবং তারপর পরই এনসিপির সঙ্গে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং উদ্ভূত এই পরিস্থিতিতে একটি জরুরি বৈঠক আজকে হচ্ছে। আমরা জানতে পেরেছি আগামীকালকে সর্বদলীয় একটি বৈঠক হবে, যেখানে জুলাই আগস্ট আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেকটি রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি থাকবে। ইতিমধ্যে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এমন একটি ইস্যুতে গত 2 দিনই রাজনৈতিক অঙ্গন ছিল সরগরম, এবং তারই সূত্র ধরেই আজকে এই জরুরি বৈঠক। যদিও একনেক সভার পরে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করছে না। এর কিছুক্ষণ পরেই আমরা সন্ধ্যার সময় অর্থাৎ বিকেলে একটি বিবৃতি দেখতে পারলাম সেই সভাটির, যেখানে প্রধান উপদেষ্টা স্পষ্টতই বলেছেন যে দেশে স্থিতিশীলভাবে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে না দেওয়া হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং দেশবাসীকে সাথে নিয়ে সেটি মোকাবেলা করবেন। এই ধরনের একটি কড়া বার্তা আমরা দেখেছি, এবং এখানে বলা হয়েছে সব বাধা সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকার জাতীয় স্বার্থকে গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে যদি পরাজিত শক্তির প্ররোচনায় বা কোনো বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে এই দায়িত্ব পালনের পরিবেশ নষ্ট করা হয়, সেটিকে তারা মোকাবেলা করবেন। তো সব মিলিয়ে আসলে আজকের যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকটি হবে, সেই বৈঠকের পরে অনেকখানি রাজনৈতিক পরিস্থিতির আসলে কোন দিকে যাচ্ছে বা কি বিষয় নিয়ে আসলে আলাপ হলো, সেই বিষয়গুলো নিয়ে স্পষ্ট জানা যাবে, বিশেষ করে যেই 3টি দলের সঙ্গে আজকে কথা হবে। এবং এর পরপরই একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন এখানে হবে, সেখান থেকে প্রধান উপদেষ্টার যে অবস্থান সেটি আরও স্পষ্ট হয়তো জানা যাবে তার প্রেস উইং বা উপদেষ্টা মণ্ডলীর বক্তব্যের মধ্য দিয়ে। আর রাজনৈতিক দলগুলোর যেই দাবি, সেখানে আসলে কতখানি ঐক্যের জায়গায় আসলো সেটিও সম্পর্কে অনুমান পাওয়া যাবে তারা। এবং আগামীকালকে তো সর্বদলীয়
একটি বৈঠক ডাকাই হয়েছে, সেখান থেকে হয়তো আরও এক ধাপ এগিয়ে রাজনৈতিক যে সংকট চলমান রয়েছে সেখান থেকে একটা স্থিতিশীল বার্তা হয়তো আসতে পারে, বা আসলে কি পরিস্থিতি আসলে দাঁড়ায়, ঐক্যমতের জায়গাটা এই আগস্ট পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে এখন যেই অবস্থায় আছে সেখান থেকে কোন জায়গায় যাবে সেই বিষয়ে জি মারুফা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শনিবার একনেক সভার পর তিনি সাংবাদিকদের একথা জানান। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এই উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না, এবং এই দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতাগুলো আসছে সেই প্রতিবন্ধকতাগুলো আমরা আলোচনা করেছি। প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতো আর লাভবান হতো পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা। এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নানা কারণে সংকটময় সময় পার করছে বাংলাদেশ। তাই দলগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। আলাপ আলোচনার ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করেন তারা। বিস্তারিত জুবাইর সানির প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানে বিজয়ী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরেছে অনেক আগেই। সম্প্রতি নানা ইস্যুতে তাদের বিভেদ প্রকাশ্যে আসে। কোনো কোনো ইস্যুতে রাজপথে নামে কয়েকটি দল, ফলে বাড়তি চাপে পড়েছে অন্তর্বর্তী সরকারও। যেখানে অন্তর্বর্তী সরকার ঘিরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ, সেখানে পরিস্থিতি বিবেচনায় পদত্যাগের কথা ভেবেছিলেন প্রধান উপদেষ্টা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন এতে সংকট আরও প্রকট হতো। তিনি যদি পদত্যাগ করেন সেটা বাংলাদেশের জন্য একটা পর্বত প্রমাণ সংকটের সৃষ্টি করবে, এবং বাংলাদেশের শত্রুরা যা চেয়েছিল, যে পরিস্থিতি চেয়েছিল, সেই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হবে। দেশে প্রচণ্ড ধরনের অস্থিরতা, অচলাবস্থার সৃষ্টি হবে, অনিশ্চয়তার সৃষ্টি হবে, এবং দেশ কোন পথে যাবে সেটা নিয়েও কোনো দিক নির্দেশনা আমরা পাবো না। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো এবং সরকার উভয়কেই কিন্তু একটা সমঝোতার পথে হাঁটা খুবই দরকার। কেননা আমরা যেটা মনে করি যে এই কোনোভাবে যদি রাজনৈতিক দলগুলোর কোনো অপরিপক্ক সিদ্ধান্ত বা সরকারের কোনো ভুল বা অপরিপক্ক সিদ্ধান্তের কারণে যদি এই সরকারের প্রধান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে পদত্যাগ করতে হয় বা তিনি পদত্যাগ করেন, তাহলে কিন্তু বাংলাদেশ আরও একটা বড় রকমের সংকটের মধ্যে পড়বে। তারা মনে করেন সংস্কার ও নির্বাচন নিয়ে সরকারের উচিত জনগণ ও রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করা। দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার পক্ষে দুই বিশ্লেষকই। বিরোধী দলগুলো যে বক্তব্যগুলো বলছে বা যারা নির্বাচন চাচ্ছে তারা যে বলছে, সরকারের একটা সুস্পষ্ট রোডম্যাপ যদি তারা বলে দেন যে আমরা এই সময়ের মধ্যে করি, তাহলে এই মানে অযথা যে আমাদের বিতর্কটা হচ্ছে যে সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন বা সংস্কার দুটোই একসাথে চলমান হবে কিনা, এই বিষয়গুলো আমাদের কিন্তু এড়ানো সম্ভব হয়। এই অবস্থাতে আমরা যদি দেশকে এগিয়ে নিতে চাই, সেখানে ঐক্যের কোনো বিকল্প নাই। এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের লক্ষ্য করে কিছু অভিযোগের, কিছু সমালোচনার তীর নিক্ষেপ করা, এটা খুবই ক্ষতিকর এবং আত্মঘাতী। আমি মনে করি সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে প্রফেসর ইউনূসকে তার দায়িত্ব পালনের জন্য সহায়তা করা উচিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জাতীয় সংসদ নির্বাচন যত দেরি হবে ততই বাড়বে জটিলতা, ঘোলাটে হবে রাজনৈতিক পরিস্থিতি। প্রফেসর ইউনূসের সরকারের হয়তো কিছু। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। কোন কোন দল নিজেদের স্বার্থে নির্বাচন পিছিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিকেলে বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তারুণ্যের সমাবেশে তিনি আরো বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনা ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ। সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু নাতির বয়সী উপদেষ্টার কারণে অন্তর্বর্তী সরকারের বদনাম হচ্ছে। সাইফুল ইসলামের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের এই সমাবেশের আয়োজক বিএনপির 3 অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। অংশ নেয় রাজশাহী ও রংপুরের 16 জেলার 122 উপজেলার দলীয় নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার তরুণরা। বৃষ্টি বিঘ্নিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। বিকাল 4টায় সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। নেতারা বলেন, বিএনপি ঘোষিত 31 দফার আলোকে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। কেউ যদি মনে করে থাকে। সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের কিছু উপদেষ্টার কারণে অন্তর্বর্তী সরকারের বদনাম হচ্ছে। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে সমালোচনাকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই বলে জানান তিনি। এখন মনে হচ্ছে আমরা যদি নির্বাচন চাই, নির্বাচন দিন, উনারা মনে করছেন এইটা মহাপাপ আমরা করে ফেলেছি, এইটার বিরুদ্ধে কথা বলা যাবে না। মানবিক করিডোরের নামে বাংলাদেশের ভিতর দিয়ে একটি বিতর্কিত বিষয় হচ্ছে, তো এইটার বিরুদ্ধে রাজনৈতিক দল কথা বলতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদ পতনের পর নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে তা বানচালের ষড়যন্ত্র চলছে। বলেন, কোন কোন দল নিজেদের স্বার্থে নির্বাচন পিছিয়ে দিতে চায়। আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রতিটা সরকার, যেটা ফ্যাসিবাদী সরকার, তার মস্তককে দলায়মান করে ফেলেছিলাম। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই তথ্য উল্টে গেছে, ফ্যাসিবাদের পলায়ন করেছে এবং বাংলাদেশ আবার একটা নতুন সম্ভাবনা দ্বার প্রান্তে উপনীত হয়েছে। এই সম্ভাবনাকেও নস্যাৎ করার নানা চক্রান্ত চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন নেতারা। আমি বলতে চাই, প্রায় 3 ভাগের 1 আমরা এই যমুনা পাড়ের মানুষ, প্রায় 4 কোটিরও বেশি সংখ্যক ভোটার তিস্তা পাড়ের মানুষ, আগামী দিনে যে কোনো সংকট মোকাবেলা করতে তরুণদেরকে পাড়ের মানুষ যদি যমুনায় যায় তাহলে যমুনা আর যমুনা থাকবে না। নির্বাচনের দাবি তুলে বিএনপি কোনো অন্যায় করেনি। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া জরুরি। এসব কথা বলেছেন বিএনপির নেতারা। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। বলেন, বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। অভ্যুত্থানের মাত্র 9 মাসের মধ্যেই টালমাটাল দেশের রাজনৈতিক পরিস্থিতি। নাগরিক আর রাজনৈতিক দলগুলোর নানা দাবি দেওয়ার মধ্যে সম্প্রতি নতুন আলোচনার জন্ম দেয় প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন। এমন পরিস্থিতিতে প্রেসক্লাবে বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আয়োজন করা হয় এই আলোচনা সভার। সেখানে বিএনপি নেতা ডাক্তার AJM জাহিদ হোসেন দাবি করেন, কয়েকজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রধানকে বিতর্কিত করার চেষ্টা করছেন। সরকার এককভাবে কিছু করতে চাইলে স্বৈরাচারের মতো পরিণতি হবে। ইউনূস স্যারকে আপনারা বিতর্কিত করার জন্য এই উপদেষ্টা কাউন্সিলের অনেক সদস্য জড়িত। আজকে কেন আন্দোলন হবে এই উপদেষ্টাদের বিরুদ্ধে? কেন আন্দোলন হবে? কারণ আইন আদালতকে আপনারা বিশ্বাস করেন না। আইন আদালত যখন আপনাদের পক্ষে যায়, শেখ হাসিনার সময় যেমন ছিল তখন খুব ভালো, আপনাদের বিপক্ষে যখন যায় তখন আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন। এটা কি? এগুলো তো শেখ হাসিনার মানসিকতা। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ নির্বাচন বিষয়ক আরেক আলোচনায় যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। নির্বাচনের দাবিকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, যারা নির্বাচনকে বাধা দেয় তারা গণতন্ত্র বিরোধী। বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রের উত্তরণ। এছাড়া দ্বিতীয় কোনো সমাধান বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে নেই। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি, আমরা তো সঠিক পথেই যাচ্ছি, কারণ আমরা গণতন্ত্র চাই। আমরা তো এটা প্রকাশ্যে বলেছি, এখানে অপরাধটা কোথায়? উল্টো কথা বলতে হয়,
যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না তারা গণতন্ত্র চায় না। এদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া জরুরি। কত তাড়াতাড়ি নির্বাচন থেকে যেতে পারবো এবং সে তার সমাধান তো আপনি গণতান্ত্রিক অর্ডারে যদি যেতে হয় আপনি নির্বাচন ব্যতীত সেটা তো সম্ভব না। এই যে সবচেয়ে মুখ্য বিষয় আজকে। আমির খসরু বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার পক্ষে বিএনপি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। চলমান রাজনৈতিক সংকট সমাধানে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একই সঙ্গে ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক সংকট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সমাধান করতে হবে। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। এতে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনৈতিক সংকট সমাধানের উপায় সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করা। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, আচরণ করেছে, ভবিষ্যতেও করবে। আওয়ামী লীগের শাসন আমলের সকল নির্বাচনকে বর্জন করার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, তাদের আমলের নির্বাচিত জনপ্রতিনিধি পুনর্বহাল করার দাবি ভুল বার্তা দিতে পারে। আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি, অবৈধ হিসেবে আখ্যা দিই। ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। এনসিপির সঙ্গে সরকারের 2 ছাত্র উপদেষ্টাকে যুক্ত করে অপপ্রচার চালানোকে দুঃখজনক বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। 2 ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে চায় না জামায়াত, সহায়তা করতে চায় বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর মগবাজারে দলের শুরা অধিবেশনে কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া সমীচীন নয়। অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠক আয়োজনের আহ্বানও জানান তিনি। বলেন, আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব। বাংলাদেশ ভবিষ্যতে গভীর অন্ধকারে তলিয়ে যেতে পারে। আমরা এখনো সরকারকে অনুরোধ করব যে 2টি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এইটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক, তাহলে জনমনে আস্থা ফিরে আসবে। আমরা এবং এদেশের জনগণ যেন তেন কোনো নির্বাচন আমরা চাই না। নির্বাচনের মধ্য দিয়ে আবার যদি নির্বাচনী ব্যবস্থা নিহত হয়, তাহলে ওরকম একটা নির্বাচন অবশ্যই জনগণ কবুল করবে না, প্রত্যাখ্যান করবে। সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। 4 দফা দাবি আদায় আলটিমেটাম দিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে, দাবি আদায় না হলে সোমবার থেকে সেবা বন্ধ করে দেবেন তারা। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এর যথারীতি চলবে। রোববারও কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথাও জানান আন্দোলনরতরা। 20 মে 2025 সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আইএলও মামলায় হেরে গেলে
বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধা তো দূরের কথা, জিএসপি সুবিধাই পাবে না, এমনটাই বলেছেন সরকার প্রধানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা লুৎফি সিদ্দিক। শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন। রোডম্যাপ আছে আমাদের যে লেবার রিফর্মের ব্যাপারে 7-8 বছর ধরে এটা রোডম্যাপ আছে। ইমপ্লিমেন্টেশন দেশের ভিতরে কি হবে অনেকে জানতোই না যে আমাদের এগেইনস্ট একটা মামলা আছে আইএলওতে, যেটা প্রত্যেক 6 মাস পর পর এসকেলেশন হতে হতে এখন উই আর দ্য লাস্ট স্টেজ। আরেকবার এসকেলেশন হয়ে গেলে জিএসপি প্লাস নেগোসিয়েশন তো দূরের কথা, জিএসপিটা উইথড্র হয়ে যাবে। পরবর্তী নির্বাচন নয়, ভবিষ্যতের তরুণদের নিয়ে কাজ করাই জনতার দলের লক্ষ্য মন্তব্য করেছেন দলের মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র অবসরপ্রাপ্ত মেজর ডেল এইচ খান। শনিবার সকালে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে এক সেমিনারের আয়োজন করে দলটি। জাতি কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হইতে পারে নাই, এখনো যে আছে সংস্কার নিয়ে আমরা ঐক্যবদ্ধ হইতে পারছি, নির্বাচন নিয়ে ঐক্যবদ্ধ হইতে পারছি? হ্যাঁ বলেন কোন বিষয়ে এই জাতি এক ঐক্যবদ্ধ হইতে পেরেছে? যে রাজনীতি করতে চাই তার মূল টার্গেট হলো ইলেকশন। আমরা বলছি জেনারেশন, পরবর্তী প্রজন্ম আমাদের লক্ষ্য, যে রাজনীতিতে ভালো মানুষ আনতেই হবে, তাছাড়া বাংলাদেশকে রক্ষা করা ভবিষ্যতের পক্ষে সম্ভব নয়। সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে এরই মধ্যে বৈঠক শুরু করেছেন প্রধান উপদেষ্টা। যমুনার সামনে আছেন সহকর্মী মারুফা রহমান, যুক্ত হচ্ছে তার সাথে। মারুফা, বৈঠক তো শুরু হয়েছে, তো এখন পর্যন্ত বিএনপির কোন কোন নেতা অংশ নিয়েছেন বৈঠকে, নতুন আর কি তথ্য আছে বিষয়ে জানাবেন আপডেট। বৈঠকটি এই কিছুক্ষণ আগে শুরু হলো। এর আগে বিএনপির 4 জন স্থায়ী কমিটির নেতা এখানে এসেছেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দলের স্থায়ী কমিটির সদস্য, তার নেতৃত্বে আজকে বিএনপির এই প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকটি করছেন। খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও এই প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ডক্টর আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকে মূলত এই যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি রয়েছে চলমান, সেই বিষয়ে বিএনপি আলাপ করবে। তবে কিছুক্ষণ আগে একটি বিবৃতি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। একনেক সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে, সেখান থেকে বেশ কড়া একটি বার্তা দেওয়া হয়েছে। তবে এই বৈঠকের পরে আসলে বোঝা যাবে যে বিএনপি আসলে কি বললো। আমরা যতদূর জানতে পেরেছি বিএনপি আজকেও নির্বাচনের রোডম্যাপ এবং সুনির্দিষ্ট তারিখের দাবিটি তুলবে। এবং একনেকের যে সভার যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে অযৌক্তিক দাবি, ইচ্ছাকৃত উস্কানিমূলক ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং বিঘ্নকর কর্মসূচির মাধ্যমে স্বাভাবিক কার্য পরিবেশে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি এবং সন্দেহ ছড়ানো হচ্ছে। সব মিলিয়ে তারা বলছেন জাতীয় স্থিতিশীলতা বজায় রাখা, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন, বিচার এবং সংস্কার নিশ্চিত করা এবং দেশে কর্তৃত্ববাদ পুনরায় ফিরে আসা, স্থায়ীভাবে প্রতিরোধ করা। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দিক থেকে তারা যে 4টি এজেন্ডা নিয়ে, তার মধ্যে রয়েছে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই 3টি নিয়ে আজকে আলাপ হয়েছে। এই বিষয়গুলোতে তারা আসলে এই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবে। বিএনপির পরপরই আসার কথা রয়েছে জামায়াতে ইসলামী এবং এর পরপরই আসার কথা রয়েছে এনসিপির। সবগুলো দলেরই 4 জন করে সদস্য আজকে বৈঠক করছে এবং আগামী কালকে আবার একটি সর্বদলীয় যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ মারুফা আপনাকে। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।